আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার যে জব সলিউশন সিরিজ তার সেকেন্ড পর্বে আপনাদেরকে স্বাগতম। এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম অলরেডি, তো যারা ভিডিওটা দেখেন নাই তারা দেখে নিতে পারেন। তো অন্য একটা সেটের উপরে ছিল ওই ভিডিওটা। আজকে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের সেট ডালিয়া এবং 2012 সালের সর্বশেষ যে নিয়োগটা হয়েছিল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তার উপরে জব সলিউশন, এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা চেষ্টা করবো যে ব্যাখ্যা সহ আপনাদেরকে দিয়ে দেওয়ার। তো চলুন আমরা আজকের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ডালিয়া, সেটা আমরা শুরু করি। তো চলুন দেখুন, এখানে প্রথম যে প্রশ্নটা আছে প্রথমেই আসলে বাংলা পাঠ আসছে। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? এটার উত্তর হবে হচ্ছে শামসুর রহমান এটা। এবং এরপরের যে কোশ্চেনটা আছে 2 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে আপনার উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে? এটার আনসারটা হচ্ছে রশিদ করিম। উত্তম পুরুষ উপন্যাসটির রচয়িতা হচ্ছে রশিদ করিম। 3 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে প্রতিটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ কোনটি? আচ্ছা, কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ? এটা হচ্ছে যথা ধর্ম তথা জয়। আমরা জানি যে নিত্য সম্বন্ধীয় যে অব্যয় তার সেটা হতে গেলে সেখানে অ্যাকচুয়ালি যথা তথা থাকতে হবে। যথা তথা যদি কথাটা থাকে তাহলে সেটা হবে আপনার নিত্য সম্বন্ধীয় অব্যয়। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? এটা কিন্তু নিত্য সমাসে ব্যাস বাক্য হয় না। আপনারা জানেন যে নিত্য সমাস যা হয় তাই বসে, এটার কোনো আসলে ব্যাস বাক্য হয় না। ওকে, কালান্তর, দেশান্তর, দর্শন মাত্র, এগুলো কিন্তু নিত্য সমাসের উদাহরণ, এর কোনো ব্যাস বাক্য নেই। চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে, সেটা হচ্ছে আপনার 5 নম্বর যে কোশ্চেন আছে সেটা হলো পরাজয়ে ডরে না বীর বাক্যের ডাবল কোটেশনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? দ্যাট মিনস এখানে পরাজয় যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা আসলে কোন কারকে কোন বিভক্তি সেটা জানতে চেয়েছে। তো আমরা জানি যে যদি কোথাও থেকে কোনো মানে ভয়ের কোনো কিছু আসলে সৃষ্টি হয়, ভয়ের কোনো কিছু তৈরি করে যে ওয়ার্ডটা থেকে, সেটা অ্যাকচুয়ালি আপনার হয় কি অপাদান কারক হয়, ঠিক আছে। আর এখানে পরাজয় এর সাথে এ বিভক্তি যুক্ত আছে, দ্যাট মিনস এটা অপাদানের সপ্তমী হবে। অর্থাৎ আমরা জানি যে এই বিভক্তি কিন্তু সপ্তমী বিভক্তির একটা উদাহরণ। সো ভয় যেহেতু আসে সেহেতু হচ্ছে আপনার অপাদান, এবং এ যেহেতু আছে সেহেতু এটা হচ্ছে সপ্তমী। কপল ভাসিয়ে গেল নয়নের জলে বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে কপল মানে হচ্ছে গাল। সো বলতেছে যে কপল ভাসিয়া গেল আপনার নয়নের জলে, অর্থাৎ গাল বা গণ্ড দেশ যেটাকে বলে, এটা নয়নের জলে বা চোখের জলে আসলে ভেসে যাচ্ছে। তাহলে এটা আমি উত্তর করতে পারি যে কী ভাসিয়ে যাচ্ছে, কী বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে আমি উত্তর পাই তাহলে সেটা হয় হচ্ছে আপনার কর্মকারক, ঠিক আছে। সো কর্ম, আর কপল যেহেতু সাথে কোনো বিভক্তি নাই, এটা শূন্য বিভক্তি, সো কর্মে শূন্য হবে। এরপর 7 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হবে হচ্ছে আপনার দধিচি যে বানানটা আছে এখানে, এই যে আগে ঋষি দীর্ঘি হবে, পরে হচ্ছে রস্যি হবে। আচ্ছা, কোনটি শুদ্ধ বানান? এটা বিভীষিকা, আগে দীর্ঘি হবে পরে ঋষি হবে। এরপরে পুষ্প এর সমার্থক শব্দ নয় কোনটি? পুষ্প মানে হচ্ছে ফুল, তো ফুলের সমার্থক শব্দ নয় কোনটি? এখানে দেখুন ফুল মানে তো ফুল আমরা বুঝতেছি, প্রসূন যেটা আছে প্রসূন মানে হচ্ছে ফুল, এবং কুসুম মানেও কিন্তু ফুল। সো অবনী যেটা আছে অবনী মানে হচ্ছে পৃথিবী। দ্যাট মিনস আমার উত্তর হবে এটাই। ওকে, আমি চলে যাই আমার পরবর্তী কোশ্চেন যেটা আছে সেটা চপল এর বিপরীতার্থক শব্দ কি? চপলের বিপরীতার্থক শব্দ হচ্ছে আপনার গম্ভীর। চপল মানে হচ্ছে চঞ্চল, চঞ্চলা, যা মানে খুবই ডানপিটে টাইপের এই ধরনের আসলে বোঝায়। তো এটার অপোজিট যে ওয়ার্ড সেটা হবে হচ্ছে আপনার গম্ভীর। ওকে, আমি আমার নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কি আছে দেখুন, পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে, এটার অর্থ কি? এটা অ্যাকচুয়ালি একটা প্রবাদ বাক্য। তো এটার হচ্ছে আপনার এই যে বিপদে পড়ে কাজ করা, এটা বোঝায়, ঠিক আছে। যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়? যার অনেক বুদ্ধি, এটা গভীর জলের মাছ। গভীর জলের মাছ এই বাগধারার অর্থ হচ্ছে চতুর বা চালাক। বুদ্ধির ডেকি যেটা আছে, বুদ্ধির ডেকি মানে হচ্ছে নির্বোধ। বিড়াল তপস্বী, এটার মানে হচ্ছে আপনার ভণ্ড বা কপট সাধু। ভূষণ্ডির কাক মানে হচ্ছে আপনার দীর্ঘজীবী, ঠিক আছে। এরপরে যেখানে যাই, আচ্ছা ভূষণ্ডির কাক মানে মনে রাখেন দীর্ঘজীবী। আরেকটা
ওয়ার্ড এখানে আছে, আমরা একটু পরে গেলেই হয়তো পাবো। এটা কাকভূষণ্ডী, 14 নম্বরে আছে কাকভূষণ্ডী। এটার মানে হচ্ছে সম্পূর্ণ ভেজা। কাকভূষণ্ডীর এর আবেদনিক অর্থ হচ্ছে সম্পূর্ণ ভেজা। অনেকেই দেখবেন এটা দীর্ঘ প্রতীক্ষমান দেয়, বাট এটার উত্তর হচ্ছে সম্পূর্ণ ভেজা। এবং ভূষণ্ডীর কাক যে সেটা হচ্ছে আসলে দীর্ঘজীবী, দীর্ঘায়ু ব্যক্তি বা প্রবীণ ব্যক্তি এই ধরনের বোঝায়। এরপরে নিরাময়ের সন্ধি বিচ্ছেদ কোনটি? নিরাময়ের সন্ধি বিচ্ছেদ হচ্ছে আপনার এটা একটা বিসর্গ সন্ধি, এটা হচ্ছে আপনার নি চোখ আময়। অর্থাৎ আমরা জানি যে যেখানে বয়সিন্দ্র থাকে, বয়সিন্দ্র থাকলে সেখানে আসলে বিসর্গ বসে যায় এবং বাকিটা হচ্ছে যে আময় থেকে আময় হয়ে যাবে, ঠিক আছে। এবং বিসর্গ সন্ধিতে আপনার যে স আছে, অর্থাৎ টালিবস স, মূর্ধন্য স, দন্তন স, এগুলো থাকলেও কিন্তু বিসর্গ সন্ধি হয়। ওকার থাকলে বিসর্গ সন্ধি হয়, বয়সিন্দ্র থাকলে আপনার বিসর্গ সন্ধি হয়, ঠিক আছে। এরপর আমরা চলে যাই হচ্ছে 15 নম্বর যে কোশ্চেন আছে সেটাতে। এখানে বলছে নারীর স্পন্দন প্রবাহিত হয় কিসের মাধ্যমে? আমাদের যে স্পন্দন বা আমাদের যে আসলে হার্টবিট, এটা সারা শরীরে প্রবাহিত হয় কিসের মাধ্যমে? হার্টবিটটা প্রবাহিত হয় হচ্ছে আমাদের এই ধমনির ভিতর দিয়ে। কেন এটা ধমনির ভিতর দিয়ে হয়? কারণ হচ্ছে আমরা জানি যে হৃৎপিণ্ড থেকে যে রক্তটা আসে সেই রক্তটা পুরো শরীরে আসলে আপনার পৌঁছে দেয় কে? এই ধমনী। এবং আমাদের শরীরের সমস্ত রক্তগুলো হৃৎপিণ্ডে নিয়ে যায় কে? সেটা হচ্ছে শিরা। এখানে আমি একটু ডিসক্রাইব করি জিনিসগুলো আপনাদের। সেটা হচ্ছে আমাদের শরীরের সম্পূর্ণ যে রক্তগুলো আছে সেই রক্তগুলো কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত থাকে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্তগুলো এগুলা শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে চলে যায়। হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছায় হচ্ছে আপনার ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে। সেখানে যাওয়ার পরে সেখানে রক্তটা হচ্ছে প্রথম যেটা হয় সেটা হচ্ছে আপনার ডান অলিন্দ। ডান অলিন্দের হচ্ছে আপনার ট্রাইকাসপিড থাকে, সেই ট্রাইকাসপিডের ভেতর দিয়ে আপনার ডান নিলয়ে যায়। সেই ডান নিলয় থেকে একটা পাইপলাইন আছে, সেই পাইপলাইনটার নাম হচ্ছে আপনার, ওটাও কিন্তু একটা ধমনী এবং ওটাকে বলা হয় পালমোনারি ধমনী। যেহেতু ওটা কার্বন ডাইঅক্সাইড রক্ত বহন করতেছে, এখনও কিন্তু কার্বন ডাইঅক্সাইড রক্ত এখানে মাত্র আছে। তো কার্বন ডাইঅক্সাইড রক্তটা ওই পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে যায়। ফুসফুসে যাওয়ার পরে ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে আপনার একটা শিরার ভিতর দিয়ে আপনার বাম যে অলিন্দ আছে সেই বাম অলিন্দে আসে। বাম অলিন্দে থাকে হচ্ছে আপনার ডাইকাসপিড। এই ডাইকাসপিড দিয়ে তারপরে হচ্ছে চলে যায় হচ্ছে আপনার বাম নিলয়ে। এবং সেখান থেকে আপনার সেখান থেকে হচ্ছে আপনার যে মহাধমনী আছে সেই মহাধমনীর ভিতর দিয়ে ধমনী দিয়ে আমাদের সারা শরীরের রক্তটা আসলে পৌঁছে যায়। এবং এখানে মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে বহন করে শিরা। সারা শরীর থেকে শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায় হৃৎপিণ্ডে এবং সেখান থেকে ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের পুরো শরীরে হচ্ছে আপনার বহন করে। আর ওই যে ওইখানে অর্থাৎ হৃৎপিণ্ড এবং ফুসফুসের ভিতরে যে চলাচলটা এই জায়গাটাতে হচ্ছে কাজ করে পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে যায় এবং পালমোনারি শিরা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ যে রক্ত আছে সেটা নিয়ে আসে। ওকে, এরপর আমরা চলে যাই 16 নম্বরে। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কে? পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় হচ্ছে আপনার এখানে হবে এই যে শুশুক মাছ যেটা আছে এটা। এখানে পটকা, হাঙ্গর, জেলিফিশ এরা কিন্তু আসলে বাতাসে নিঃশ্বাস নেয় না, এরা আসলে পানির ভিতর থেকেই যে অক্সিজেন থাকে সেই অক্সিজেনটা তারা গ্রহণ করে। বাট শুশুক, তিমি এবং ডলফিন এরা কিন্তু হচ্ছে আপনার শ্বাস নেওয়ার জন্য হচ্ছে উপরে উঠে আসে, বাতাসে উঠে আসে। পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াস যেটা আছে সেই নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন থাকে এবং বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। এখানে একটা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের মাঝে যে বল এখানে কাজ করে সেই বলটার নাম হচ্ছে সবল নিউক্লিয় বল। আমরা জানি আমাদের পৃথিবীতে 4টা মৌলিক বল আছে, সবল নিউক্লিয় বল, তাড়িত চুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং মহাকর্ষ বল। তো ওইখানে যে বলটা কাজ করে সেটার নাম হচ্ছে আপনার সবল নিউক্লিয় বল। একটা পরমাণুর মধ্যে যে নিউট্রন এবং প্রোটন যে একসাথে আছে সেটা আসলে কোন বল দ্বারা আসলে তারা আছে একই সাথে, সেই বলটার নাম হচ্ছে আপনার সবল নিউক্লিয় বল। আচ্ছা, এরপরে হচ্ছে 18 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হলো কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? এখানে সাধারণ তাপমাত্রায় তরল থাকে হচ্ছে অধাতুর কথা যেহেতু বলছে, অধাতু বললে ব্রোমিন, আর যদি ধাতুর কথা বলে তাহলে সেটা হবে হচ্ছে পারদ। অর্থাৎ সাধারণ তাপমাত্রায় পারদ একমাত্র ধাতু যে হচ্ছে আপনার তরল থাকে এবং ব্রোমিন হচ্ছে অধাতু যে হচ্ছে আপনার তরল অবস্থায় আমরা পাই। এখানে পারদের আরও কিছু মেকানিজম আছে। পারদ কিন্তু আমাদের যে থার্মোমিটার আমরা যে ইউজ করি জ্বর মাপার ক্ষেত্রে সেই থার্মোমিটারের মধ্যে কিন্তু পারদ ইউজ করা হয়। কেন? কারণ থার্মোমিটার ওই পারদ হচ্ছে অল্প তাপমাত্রায় খুব দ্রুত আসলে তার আয়তন বৃদ্ধি পায়, যার ফলে আমরা যখন আসলে ওটা মুখের মধ্যে রাখি বা হচ্ছে হাতের নিচে রাখি ওইখানে হালকা তাপমাত্রা পেলেই পারদ দ্রুত হচ্ছে আয়তনে বেড়ে যাবে এবং হচ্ছে আমরা ওই দাগটা দেখতে পারবো যে আমাদের আসলে কতটুকু পর্যন্ত জ্বর আছে এবং সেখান থেকে আমরা ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট যেটাই বলেন
সেটা আমরা বের করি। মেইনলি আসলে থার্মোমিটার ফারেনহাইট ডিগ্রিতেই মাপা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে 19 নম্বর কোশ্চেন হচ্ছে রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের মতো কাজ করে? এটা প্রিজমের মতো কাজ করে। প্রিজমের মতো কাজ করে বলেই আমরা আসলে রংধনুটা দেখতে পাই। চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর ওজন কী হবে? চাঁদে নিয়ে গেলে বস্তুর ওজন অবশ্যই কমবে। কতটুকু কমবে? 1/6। অর্থাৎ যদি হচ্ছে এখানে পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 6 নিউটন থাকে, সেটা আপনি চাঁদে নিয়ে গেলে হয়ে যাবে 1 নিউটন। ঠিক আছে? অর্থাৎ পৃথিবীতে চাঁদের তুলনায় বস্তুর ওজন 6 গুণ বেশি। অর্কিড কি জাতীয় উদ্ভিদ? অর্কিড হচ্ছে একটা পরাশ্রয়ী উদ্ভিদ, অর্থাৎ অন্য একটা গাছের উপরে বা অন্য একটা উদ্ভিদের উপরে সে আসলে আশ্রয় নিয়ে তার জীবন ধারণ করে থাকে। ওকে, আমরা চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেন। কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন হয় বা উৎপন্ন করে? এটা হচ্ছে আপনার তামাক গাছে। তামাকের হচ্ছে ভাইরাস মোজাইক হয়। আর ধান গাছে যেটা হয় সেটা হচ্ছে ধানের টুংরো রোগ আছে একটা, যেটার কারণে হচ্ছে পাতা হলুদ হয়ে যায়। ওকে, এরপরে ফোনোগ্রাম কে আবিষ্কার করে? ফোনোগ্রাম আবিষ্কার করে হচ্ছে টমাস আলভা এডিসন। এই টমাস আলভা এডিসন কিন্তু আমাদের যে বৈদ্যুতিক বাতি, সে বাতিও আবিষ্কার করেছিল। মার্কনি কি আবিষ্কার করেছে? মার্কনি আবিষ্কার করেছে রেডিও। ফ্যারাডে আবিষ্কার করেছে বিদ্যুৎ। এবং রন্টজেন, এই রন্টজেন আবিষ্কার করেছে হচ্ছে এক্স রে। ওকে, এরপরে আমরা চলে যাই হচ্ছে 24 নাম্বার কোশ্চেনে। 24 নাম্বার কোশ্চেনে দেখুন কি আছে। নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়েছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। যেটা কম্পিউটারে কিন্তু মেইন 3টা ইউনিট থাকে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এরপরে হচ্ছে আপনার কি বলে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা ALU, আরেকটা হচ্ছে আপনার মেমোরি। আর এর বাইরে দুইটা পার্ট থাকে, সেটা হচ্ছে ইনপুট পার্ট এবং আউটপুট পার্ট। এই টোটাল 5টা পার্ট থাকে, তার মধ্যে মেইন কিন্তু ওই 3টা। ঠিক আছে? অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ যেটা, মেমোরি, আরেকটা হচ্ছে আপনার অ্যারিথমেটিক লজিক ইউনিট বা ALU, যেখানে হচ্ছে গাণিতিক যুক্তিগুলো বিচার বিশ্লেষণ করা হয়। রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠা থেকে রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠা হচ্ছে অ্যারিস্টটল। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়? এটা হচ্ছে 68 জন। এরপরে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। জাতীয় প্রতীক এবং জাতীয় পতাকা দুইটারই ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। আর বাংলাদেশের প্রথম যে জাতীয় পতাকা হয়েছিল, আপনারা অনেকেই দেখে থাকবেন যে ওই জাতীয় পতাকার মধ্যে যে আমাদের মধ্যে লাল যে বৃত্তটা আছে পতাকায়, ওই বৃত্তটার মধ্যে কিন্তু একটা মানচিত্র ছিল। তো ওই পতাকাটা আসলে কে আবিষ্কার বা কে ডিজাইন করেছিল? সেটা ছিল হচ্ছে আপনার AN সাহা। ইয়েস, মেবি AN সাহাই ছিল ওই সময়, এটা সে আবিষ্কার করে ডিজাইন করেছিল। আর এদিকে হচ্ছে আমাদের যে, আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এটা হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য কী? শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে আপনার বিভিন্ন বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করা। ঠিক আছে? অনেকের ক্ষেত্রে দেখবেন যে খ নাম্বার উত্তরটা আছে যে মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ। আসলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এটাই মনে হয়, বাট শিক্ষার যে মূল উদ্দেশ্য হচ্ছে, আমি গত যে ক্লাসটা আপনাদেরকে নিয়েছিলাম যে এটার উপরেই, অর্থাৎ প্রাইমারি প্রধান শিক্ষকের যে আগের যে সেটটাতে, সেখানেও কিন্তু এই সেম কোশ্চেনটাই ছিল। আমি এটা ব্যাখ্যা করে দিয়েছিলাম, তো আপনারা চাইলে সেখান থেকে এটা দেখে নিতে পারেন যে কেন আসলে উত্তরটা হবে। শিক্ষক হয়ে আপনি কিভাবে একজন দুর্বল ছাত্রকে সংশোধন করবেন? এটা হচ্ছে এই যে ক নাম্বার, ছাত্রটির মানসিক অবস্থা বুঝে তার আগ্রহের বিষয় থেকে তাকে মূল স্রোতের আগ্রহে ফিরিয়ে আনতে হবে। ওকে, এরপরে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি? পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। অর্থাৎ সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগর, তারপরে আটলান্টিক, এরপরে ভারত মহাসাগর, এরপরে হচ্ছে আপনার দক্ষিণ মহাসাগর, তারপরে উত্তর মহাসাগর আয়তনের দিক দিয়ে। ওকে, যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বলা হয়? তাকে অ্যাকচুয়ালি নিয়ত বায়ু বলা হয়। আর মৌসুমী বায়ু হলো যে বায়ু আসলে একটা ঋতু পরিবর্তন হলে যে বায়ুর দিক পরিবর্তন হয় ঋতুর সাথে, সেটাকে বলা হয় মৌসুমী বায়ু। দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কবে? এটা হবে 21 জুন। মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে কি বলে? মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে হচ্ছে কুমেরু। উত্তর প্রান্তকে বলে সুমেরু, দক্ষিণ প্রান্তকে বলা হয় কুমেরু। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা এখন 26টি, আগে 27টি ছিল। অর্থনীতি যে ক্যাডার সেটা কিন্তু আসলে ডিসমিস করে দেওয়া হয়েছে আর কি। ওকে, এর পরের কোশ্চেন আমরা চলে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে প্রাচীন পুণ্ডবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? এটা হচ্ছে মহাস্থানগড়ে অবস্থিত। পুণ্ডবর্ধন যে জায়গাটা, সেটা মহাস্থানগড়ে অবস্থিত। আর পাহাড়পুর আমরা জানি যে পাহাড়পুর একটা বৌদ্ধবিহার আছে,
সবচেয়ে বড় বৌদ্ধবিহার বাংলাদেশের, এটা হচ্ছে ধর্মপাল বা পাল যুগে আসলে তৈরি করা হয়েছিল। পাল যুগের রাজা ধর্মপাল এটা আসলে তৈরি করেছিল। ময়নামতি যেটা, সেটা হচ্ছে কুমিল্লার ময়নামতিতে। এখানে আছে হচ্ছে আপনার শালবন বিহার, আনন্দ বিহার। শালবন বিহার এটা গত পরীক্ষা এসেছিল 24 সালের সহকারী শিক্ষক পরীক্ষায়, যে শালবন বিহার কোন রাজবংশের সময়ে হচ্ছে আপনার তৈরি হয়েছিল, সেটা হচ্ছে আপনার দেব রাজবংশের সময় হয়েছিল এবং সেটা তৈরি করেছিল ভবদেব। আর আনন্দ বিহার যেটা আছে সেটাও কিন্তু আপনার ওই কুমিল্লা ময়নামতিতেই, সেটা তৈরি করেছিল আনন্দদেব। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? 60 জন সদস্যের উপস্থিতিতে। তৈমুর লং ভারত আক্রমণ করে কবে? 1398 সালে। 1398 সালে তৈমুর লং ভারতে আক্রমণ করেছিল। ইউরোপে রেনেসাঁ শুরু হয় 14 শতাব্দীতে। রেনেসাঁ শুরু হয় 14 শতাব্দী। এই রেনেসাঁ শব্দটা আসলে কোথা থেকে আসছে এটাও কিন্তু আসে পরীক্ষায়। রেনেসাঁ একটা ফরাসি শব্দ এবং রেনেসাঁর প্রথম শুরু হয় কোথায়? ফরাসি শব্দ হলেও এটার প্রথম শুরু হয় হচ্ছে ইটালিতে। ঠিক আছে, ইতালির যে ফ্লোরেন্স শহর আছে সেই শহর থেকে রেনেসাঁর উৎপত্তি বা রেনেসাঁর যে শুরুটা সেখান থেকেই শুরু হয়। লিগ অফ নেশনের জন্ম কত সালে? 20 সালে। আমরা জানি যে জাতিসংঘের আগে একটা জাতিসংঘের মতো একটা আন্তর্জাতিক সংগঠন ছিল যেটাকে বলা হতো লিগ অফ নেশন, যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরে আসলে তৈরি করা হয়েছিল। এবং এইটার যে আপনার মেইন যে উদ্যোক্তা ছিল সেটা ছিল আমেরিকা, বাট আমেরিকা কিন্তু সেখানে জয়েন করছিল না। তাদের যে সিনেট আছে সিনেটররা সেখানে আসলে জয়েন করার জন্য অনুমোদন দেয় নাই, দ্যাটস ওয়াই তারা ওই সময় জয়েন করেছিল না। বাট এটা 1920 সালে হচ্ছে এটা যদিও আপনার হয় কি বলে এর বিকাশ লাভ করে বা এর আসলে জন্ম হয়, এটা 1946 সালে ভ্যানিশ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা ভ্যানিশ হয়ে যায়। এবং ঠিক তার 1 বছর আগে 1945 সালে জাতিসংঘের তৈরি হয় এবং জাতিসংঘ এখনও পর্যন্ত এক্সিস্ট আছে আমাদের পৃথিবীতে। তবে রিসেন্ট অনেক ক্ষেত্রেই শুনতেছি, অনেক আন্তর্জাতিক নিউজ পেপারগুলোতে আসতেছে যে জাতিসংঘও নাকি আসলে বিলুপ্ত করার মতো একটা কথাবার্তা চলতেছে আর কি, একটা গুঞ্জন চলতেছে, হলেও হতে পারে। এরপর আমরা 40 নম্বর কোশ্চেন চলে যাই। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় বৃহত্তম হচ্ছে পৃথিবী। পৃথিবীর পরে হচ্ছে আপনার শনি, এরপরে আছে ইউরেনাস, নেপচুন, আমরা আছি 5 নম্বরে, অর্থাৎ আমরা পৃথিবীতে আছি। পৃথিবী হতো আপনার 5 নম্বরে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। সরি, আমি একটু পৃথিবী মনে বলেছি। সৌরজগতের সবচেয়ে বড় যে গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি। 2 নম্বর যে গ্রহ মানে আয়তনের দিক দিয়ে সেটা হচ্ছে আপনার শনি, এরপরে ইউরেনাস, নেপচুন এবং 5 নম্বরে আছে হচ্ছে আমাদের পৃথিবী। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার শুক্র এবং লাস্ট হচ্ছে বুধ। বাট বুধ সবচেয়ে ছোট হইলেও বুধ কিন্তু সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। ঠিক আছে, পৃথিবীর শক্তির মূল উৎস কি? পৃথিবীর শক্তির মূল উৎস সূর্য। সূর্যের আলো থেকে আসলে আমাদের সমস্ত শক্তির উৎপত্তি। আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়? 35 জন। যদিও এই কোশ্চেন এখন আর ওই রকম রিলেভেন্ট না, এটা যেহেতু পরিবর্তন একটা চলে আসছে বা পরিবর্তিত একটা অবস্থা চলতেছে, সো এই কোশ্চেন আমার মনে হয় না আর এই টাইপের কোশ্চেন বা এই রিলেটেড কোনো কিছু আর তারা দিবে। অলরেডি সরকার থেকে বলাই হয়েছে যে আপনার 66 থেকে যে 70 এই সময়টা আসলে আর কোনো পরীক্ষাতে আসলে তারা দিবে না, মেইনলি বিসিএস ফোকাস করে তারা এটা বলেছে। ওকে, ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোল সংস্থার সদর দপ্তর হচ্ছে আপনার ফ্রান্সের লিওতে। এরপরের যে কোশ্চেন আছে সেটা হচ্ছে রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? রয়টার্স আপনার হচ্ছে আমাদের যুক্তরাজ্যের সংবাদ সংস্থা হচ্ছে রয়টার্স, বিবিসি এগুলা। আর আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে হচ্ছে CNN আসে। মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারককে? মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক হচ্ছে নিউটন। টেলিফোন লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটা হচ্ছে টেলিফোন লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি। কোনো খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। আখ গাছের জন্য ক্ষতিকর কোনটা? আখ গাছের জন্য ক্ষতিকর হচ্ছে আপনার এই যে মাজরা পোকা যেটা সেটা। ঠিক আছে, আখের যে মাজরা রোগ হয় এটা মাজরা পোকা থেকে আসলে হয়। ওকে, এরপরে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির গড় ক্যালোরি কত শক্তির প্রয়োজন আর কি। তো আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালোরি শক্তির প্রয়োজন কত? এটা হচ্ছে আপনার 2500 কিলো ক্যালোরি হবে। এখানে সব ক্যালোরি দেওয়া আছে, দ্যাট মিনস রিলায়েভেন্ট অনুসারে আপনি 2500 দিয়ে দিতে পারেন, বাট 2500 কিলো ক্যালোরি হবে। একটি বহুভুজের সংখ্যা, আচ্ছা আমরা ম্যাথগুলা পূর্বের ন্যায় এই ভিডিও শেষে বা আমরা আগে যে থিওরিটিক্যাল যে কোশ্চেনগুলো আছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এগুলো শেষ করব এবং সর্বশেষ গিয়ে ম্যাথ যেগুলো আছে সেই ম্যাথগুলো আমি আপনাদের বোর্ডে একেবারে লাইন বাই লাইন করে বুঝিয়ে দিব। ঠিক আছে, সো ম্যাথগুলো আমরা এখানে স্কিপ করে যাচ্ছি। তো ম্যাথগুলো আমরা স্কিপ করে যাই।
ওকে ওকে, এগুলো ম্যাথ দিকে দেখুন। আচ্ছা, আমরা চলে যাবো হচ্ছে 62 নাম্বার যে কোশ্চেন আছে সেটাতে। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ, অ্যাডমিটস অফ হবে এটা, ঠিক আছে। ইউর কন্ডাক্টস অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে ইউ শুড নট ব্লাশ, ইউ শুড নট ব্লাশ ড্যাশ শেম অ্যাট ইউর ওন মিস্টেক, এটা হবে হচ্ছে ব্লাশ উইথ, ঠিক আছে। ব্লাশ উইথ মানে হচ্ছে আপনার লজ্জা পাওয়া। এখানে বলতেছে ইউ শুড নট ব্লাশ উইথ শেম অ্যাট ইউর ওন মিস্টেক, তোমার নিজের ভুলের জন্য তোমার লজ্জা পাওয়া উচিত নয়। সো ব্লাশ উইথ মানে হচ্ছে লজ্জা পাওয়া, দ্যাট মিনস এখানে উত্তরটা হবে উইথ। দ্য কোল্ড ওয়াটার অন, এটা একটা আসলে ইডম অ্যান্ড ফ্রেজ বা বাগধারা যেটাই বলতে পারেন, সেটার বলতেছে এটার মিনিংটা কি। এটার মিনিংটা হচ্ছে আপনার ড্যাম্প অ্যান্ড স্পিরিটস, অর্থাৎ কাউকে নিরুৎসাহিত করা। এখানে থ্রোয়িং কোল্ড ওয়াটার আছে, অর্থাৎ কারোর উপরে আপনি কোল্ড ওয়াটার কি মানে ছুঁড়ে মারবেন, বিষয়টি এরকম না। থ্রো কোল্ড ওয়াটার মানে হচ্ছে কাউকে কোনো কিছু থেকে নিরুৎসাহিত করা, সেটা কোনো ভালো কাজ থেকে নিরুৎসাহিত করা হতে পারে, কোনো খারাপ কাজ থেকেও তাকে নিরুৎসাহিত করা হইতে পারে। সো নিরুৎসাহিত করা বলতে আপনার এই থ্রো কোল্ড ওয়াটার অন, এই ইডম অ্যান্ড ফ্রেজটা আসলে ব্যবহার হয়। বাই অল মিনস মানে হচ্ছে সার্টেনলি। সিনোনিয়াম অফ দ্য ওয়ার্ড ভার্টিক্যাল, ভার্টিক্যালের সিনোনিয়াম কি? ভার্টিক্যাল আমরা জানি যে উলম্ব বরাবর যেটা আসলে খাড়াখাড়ি যেটা থাকে সেটাকে আসলে বলা হয় হচ্ছে আপনার ভার্টিক্যাল। তো এখানে ইরেক্ট হবে এটার সিনোনিয়াম। অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড ফ্যান্টাসি, ফ্যান্টাসির অ্যান্টোনিয়াম কি? ফ্যান্টাসির অ্যান্টোনিয়াম হচ্ছে আপনার ফ্যাক্ট। আর এই যে ইলুশন, ড্রিম, ক্রেডিট, এগুলো সবই ফ্যান্টাসির সিনোনিয়াম, অর্থাৎ সমার্থক শব্দ। 68 নম্বর কোশ্চেনে কি বলেছে? কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? এটা হবে হচ্ছে আপনার ইফ্লোরেসেন্স, অর্থাৎ ইএস থাকবে, সিএনসি থাকবে, ইফ ডাবল এফ থাকবে, ও থাকবে যে ইএস, এটা হবে 1 নম্বরটাই হচ্ছে আমার উত্তর, ঠিক আছে, ইফ্লোরেসেন্স। ওকে, এরপর হচ্ছে কোনটি শুদ্ধ বানান? সাইকোলজি, সাইকোলজি বানান শুদ্ধ হচ্ছে আপনার যে ঘ নাম্বার, পি দিয়ে শুরু হবে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে হচ্ছে কোন বাক্যটি শুদ্ধ? দেখুন, হি ক্যান নট প্রোনাউন্সিয়েট দ্য ওয়ার্ড, এটা প্রোনাউন্সিয়েট না, হি ক্যান নট প্রোনাউন্সিয়েন্স এরকম হবে, ঠিক আছে, প্রোনাউন্সিয়েন্ট হবে না। যদি বলতো যে হি ক্যান নট প্রোনাউন্সিয়েন্স দ্য ওয়ার্ড, তাহলে এটা আসলে ঠিক ছিল। আই স হিজ পালস, আমি তার পালস দেখেছি, এটা কি সম্ভব? কারো পালস কখনো দেখা যায়? হৃৎপিণ্ডের যে পালস সেটা তো আসলে আমরা অনুভব করতে পারি। যদি বলতো যে আই ফিল হিজ পালস, তাহলে এটা আসলে কারেক্ট ছিল। টেল মি হোয়ার আর ইউ গোয়িং, এখানে এই হোয়ারের পরে আসলে যে হোয়ারটা মাঝে বসেছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন হিসাবে বসে। তো এই হোয়ারের পরে কখনোই বিবাদ বসে না, এরপরে সাবজেক্ট আসে, তারপরে বিবাদ যায়। কিন্তু যখন ডাব্লিউএস কোশ্চেন দিয়ে বাক্য শুরু হয় তখন তারপরে আবার কি হয়? বিবাদ বসে। যদি আমি এটা বলতো যে হোয়ার আর ইউ গোয়িং টেল মি, তাহলে বিষয়টা ঠিক ছিল। বাট আগে যেহেতু বলছে টেল মি হোয়ার আর ইউ গোয়িং, এটা হবে টেল মি হোয়ার ইউ আর গোয়িং, ঠিক আছে, এটা যেহেতু রিলেটিভ প্রোনাউন হিসেবে বসেছে। সো এটার উত্তর হবে এটা, ডগ ইজ ফেইথফুল অ্যানিমেল, অর্থাৎ এটা হচ্ছে আপনার কুকুর হচ্ছে একটা বিশ্বস্ত প্রাণী, এটার মধ্যে কোনো ভুল নাই। আচ্ছা, আমরা চলে যাই 70 নম্বরে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এটাও আমাকে আসলে শুদ্ধ যেটা সেটা আমাকে বের করতে হবে। তো এটা হবে হচ্ছে হি গট দ্য ওয়ার্ক ডান, ঠিক আছে। ওকে, আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেখানে চলে যাই। দেখুন, এটা আছে হচ্ছে হি সেইড হাউ চার্মিং দ্য সাইড ইজ, বাক্যের ইনডিরেক্ট স্পিচটা কী হবে? ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ যে ন্যারেশন আছে সেই ন্যারেশনের সাইড থেকে কোশ্চেনটা দিয়েছে। সো এখানে বলতেছে যে হি সেইড হাউ চার্মিং দ্য সাইড ইজ, হি এক্সক্লেমড আসবে এটা, যেহেতু এটা একটা হচ্ছে আপনার এক্সক্লেমেটরি সেন্টেন্স, বুঝতেছেন, যেহেতু এটা হচ্ছে আপনার বিস্ময়সূচক ওয়ার্ড দেওয়া আছে। সো হি এক্সক্লেম দ্যাট, হি এক্সক্লেম দ্যাট এখানে হচ্ছে আপনার হি সেইড, তার মানে এটা হচ্ছে কি পাস্ট টেন্স আছে, রাইট? পাস্ট টেন্স থাকলে হি এক্সক্লেম দ্যাট দ্য সাইট ওয়াজ ভেরি চার্মিং, দ্য সাইট ওয়াজ ভেরি চার্মিং, দ্য সাইট ইজ তো হবে না, যেহেতু এটা হচ্ছে আপনার সেন্টেন্স, তার মানে এটা হচ্ছে কাটা। এরপরে দ্য সাইট ওয়াজ চার্মিং, এরপরে যে ইজ আছে তার মানে ইজ থাকা মানে এটা কাটা। এখন হি এক্সক্লেম দ্যাট দ্য সাইট ওয়াজ চার্মিং নাকি সাইট ওয়াজ ভেরি চার্মিং, এখানে যেহেতু হাউ আছে, হাউ শব্দটার কারণে এখানে ভেরি ওয়ার্ডটা চলে আসবে, ঠিক আছে, তার মানে আমার উত্তর হবে এটা, অর্থাৎ হি এক্সক্লেম দ্যাট দ্য সাইট ওয়াজ ভেরি চার্মিং। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। হি সেইড দ্যাট হি হ্যাড কাম টু সি মি,
এটার উত্তর কী হবে? হি সেড দ্যাট হি হ্যাড কাম টু সি মি। এটা ডিরেক্ট স্পিচ কী হবে? ইনডিরেক্ট স্পিচ এটা আছে, বাট ডিরেক্ট স্পিচটা কী হবে? এটা ডিরেক্ট স্পিচটা হবে হচ্ছে আপনার হি সেইড আই হ্যাভ কাম টু সি ইউ। এটার মধ্যে একটা প্যাচ আছে, কিন্তু কী প্যাচ আছে দেখুন, এখানে বলতেছে যে হি সেইড দ্যাট হি হ্যাড কাম টু সি মি। এখানে যে টেন্সটা আছে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু এটা আছে, আমরা দেখতে পাচ্ছি। পাস্ট পারফেক্ট থাকলে আমরা জানি যে আপনার পাস্ট ইনডিফিনিট হতে পারে ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে। তো এখন এখানে কোশ্চেন হচ্ছে যে এটা তো আসলে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এটা কেন হবে না? এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটা কেন হবে না? এখানে যদিও সাবজেক্টের একটা বিষয় আছে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, সো এখানে হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, দুজন ব্যক্তির মধ্যে যেহেতু কথা হচ্ছে, তো কথা হচ্ছে বিধায়ী হচ্ছে আপনার এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট যেটা আছে, প্রেজেন্ট পারফেক্টে আমরা হচ্ছে এটা কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে নিব আর কি। ঠিক আছে, অর্থাৎ এই কথাটা কিন্তু রানিং হচ্ছে, সে অন্য কাউকে নিয়ে কথা বলতেছে না, তাদের নিজেকে নিয়েই কথা বলতেছে, নিজের বিষয়গুলো নিয়েই। সো এটাই হচ্ছে আপনার বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এরপরে 74 নম্বর যেটা হচ্ছে অ্যাম আই ওয়ান্টেড বাই ইউ। এটার উত্তর হবে ডু ইউ ওয়ান্ট মি। এটা কিন্তু ভয়েস চেঞ্জ আর কি, এটা প্যাসিভে আছে, আমাকে অ্যাক্টিভে করতে বলছে। এরপরে হচ্ছে হি ইজ পোর বাট অনেস্ট। হি ইজ পোর, এখানে কনজাংশন কোনটা? কনজাংশন বাট দিয়ে কিন্তু এখানে দুইটা যে ক্লজ, সে দুইটা ক্লজকে আসলে যুক্ত করেছে। এখানে বলতেছে হি ইজ পোর, মনে হচ্ছে যে হি ইজ পোর একটা ক্লজ, কিন্তু অনেস্ট একটা ওয়ার্ড একটা ক্লজ। এখানে বিষয়টা এমন হওয়া উচিত ছিল যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। ঠিক আছে, সো দুইটা ক্লজকে বাট কী করছে? যুক্ত করছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা আপনার কনজাংশন। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। মাদার লাভস। মাদার লাভস বাক্যের লাভস কিসের উদাহরণ? এটা একটা ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ। কেন ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ হবে? কারণ আমরা জানি যে যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এখানে দেখুন মাদার লাভস, এরপরে কিন্তু কোনো অবজেক্ট নাই, সো এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব হবে। এখানে যদি অবজেক্ট থাকতো তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব হইতো। আচ্ছা, এরপরে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো আমরা একটু পরেই বোর্ডে গিয়ে সলিউশন করব। আর লাস্ট যে কোশ্চেনটা আছে একটা, যে তাপসী নাটকটি কে রচনা করেছেন? তাপসী যে নাটক, সেই নাটকটা রচনা করেছেন দ্বিজেন্দ্রলাল রায়। তো এই ছিল আমাদের থিওরিটিক্যাল যে বিষয়গুলো, সেগুলো আমরা এখন ম্যাথ যেগুলো আছে ম্যাথগুলোর জন্য আমরা চলে যাবো বোর্ডে। বোর্ডে গিয়ে আমরা প্রতিটা ম্যাথের যে অ্যাকচুয়ালি ডিটেল লাইন বাই লাইন আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। চলুন চলে যাই। তো আমরা চলে আসলাম আমাদের ম্যাথ সলিউশন যে পার্ট আছে সেই পার্টটাতে। তো চলুন আমরা শুরু করি। আমাদের প্রথম যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে একটি বহুভুজের বাহুর সংখ্যা 6 হলে বহুভুজের অন্তকোণের সমষ্টি কত হবে? তো দেখুন এখানে বলতেছে বহুভুজের বাহুর সংখ্যা কত? বহুভুজের যে বাহুর সংখ্যা সেটা হচ্ছে আমার 6। আচ্ছা, বহুভুজের বাহুর সংখ্যা যদি 6 হয় তাহলে তার অন্তকোণের সমষ্টি কত হবে? একটা জিনিস মনে রাখবেন, আমি যদি বহিস্থ যে কোণ আছে সেই বহিস্থ কোণটা যদি আমি বের করতে চাই তাহলে এখানে হচ্ছে আপনার বহিস্থ কোণটাকে বহিস্থ কোণটাকে যদি আমি বের করতে চাই তাহলে মনে রাখবেন যে আমাদের যে বাহুর সংখ্যা আছে এই বাহুর সংখ্যা দিয়ে আমি 360কে হচ্ছে জাস্ট কী করব? ভাগ করে দেব। বহিস্থ যে কোণ, বহিস্থ কোণের সূত্রটা হচ্ছে 360 বাই হচ্ছে এই যে বাহুর সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে আমার হচ্ছে বহিস্থ কোণ হচ্ছে 60 ডিগ্রি। একটা ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে কত? 60 ডিগ্রি। বাট এখানে বলতেছে যে অন্তকোণের সমষ্টি কত। আচ্ছা, এটা হচ্ছে আমার বহিস্থ কোণ, তাহলে অন্তকোণটা কী হবে? অন্তকোণ হচ্ছে আমি যখন 180 থেকে এই বহিস্থ কোণ যেটা আছে সেটা বাদ দিব, সেটা হচ্ছে আমার অন্তকোণ বের হবে। তাহলে অন্তকোণ হচ্ছে আমার 120 ডিগ্রি। আচ্ছা, একটা কোণের মান হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এখানে আমার টোটাল মোট অন্তকোণ কত আছে? এই মোট অন্তকোণ হচ্ছে আমার 120 গুণন আমার বাহুর সংখ্যা কত? 6 না? এই 6 দিয়ে গুণ দিলে হচ্ছে আমার 720, অর্থাৎ মোট অন্তকোণের পরিমাণ 720 ডিগ্রি। এখন মোট অন্তকোণের পরিমাণ যদি 720 ডিগ্রি হয় তাহলে হচ্ছে আমার বলতেছে এটা কয় সমকোণ? দেখুন এখানে কিন্তু আমার সমকোণে নিতে হবে, তাহলে আমি টোটাল পাচ্ছিল 720 ডিগ্রি, তাহলে সমকোণে যদি আমি নিতে চাই তাহলে এই 720কে আমি কী করবো? 90 দ্বারা ভাগ দিয়ে দিব, তাহলে হচ্ছে কত? 8 সমকোণ বেরোবে। ঠিক আছে, অর্থাৎ এটার উত্তর হবে 8 সমকোণ। তো আমি জাস্ট সংক্ষেপে ম্যাথগুলো করাইতেছি, আসলে আপনারা যদি সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে না আনতে পারেন তাহলে কিন্তু আসলে ম্যাথগুলো সলিউশন করা একটু টাফ হয়ে যাবে। আপনারা বই থেকে সূত্রগুলো একটু দেখে নেবেন, তারপর যদি আপনার এখানে কোনো সমস্যা হয় বুঝতে, আরও ডিটেল বুঝতে চান তাহলে সেটা কমেন্ট করে দিবেন, অথবা আমার সাথে যোগাযোগ করার যে লিঙ্ক আছে, অর্থাৎ আপনারা যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আপনারা এটার লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে হোয়াটসঅ্যাপ অথবা আমার যে আদার্স গ্রুপ আছে সেখানে আপনারা অ্যাড হয়ে নিতে পারেন, বা সেখানেও আমাকে নক করতে পারেন। ওকে, তো আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? একটা সরলরেখা আছে, ধরেন আমি ধরলাম এই সরলরেখা, ধরেন আমি ধরলাম এটা x মিটার এই সরলরেখাটা। এখন এই সরলরেখার উপরে আপনি যখন একটা বর্গ আঁকবেন, তার মানে আমরা কি জানি বর্গের যে ক্ষেত্রফল, এই বর্গের ক্ষেত্রফলটা তাহলে কি হবে? x স্কোয়ার হবে। একটা সরলরেখার উপর অঙ্কিত বর্গ, এই সরলরেখার উপর যে অঙ্কিত বর্গটা আঁকলাম তার ক্ষেত্রফল কিন্তু x স্কোয়ার। ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? এখন এই সরলরেখার অঙ্কিত বর্গ অর্ধেক, অর্থাৎ আমি আরেকটা সরলরেখা আঁকবো, সেটা হচ্ছে এইটার এক্সের অর্ধেক হবে, অর্থাৎ এটা হবে x/2, ঠিক আছে? তার মানে x/2, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল কত হবে? x²/4। দেখুন এখানে x²/4 আপনি যখন এই দুটাকে কম্পেয়ার করবেন, এই যে 4 বেরোয়েছে না, অর্থাৎ এইটার যে ক্ষেত্রফল তার 1/4 গুণ হচ্ছে এইটার ক্ষেত্রফল। তার মানে কি এইটার ক্ষেত্রফলের থেকে 4 গুণ বেশি না এটা? অর্থাৎ একটা সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার উপর অঙ্কিত অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? তার মানে হচ্ছে যেহেতু এটা 4 গুণ, তার মানে উত্তরটা হবে আমার হচ্ছে 4, ঠিক আছে? জাস্ট খালি বর্গটা বের করে দেবেন। অর্থাৎ আমি এটার বর্গ জানি যে 1 বাহুর স্কোয়ার করলে কিন্তু আমাদের হচ্ছে বর্গের ক্ষেত্রফল বের হয়। তো 1 বাহুর স্কোয়ার করলে বর্গের ক্ষেত্রফল যেহেতু বের হয়, তো এখানে হচ্ছে যেহেতু এটা অর্ধেকের বর্গ হচ্ছে আমার 1/4, তাহলে এটার যে ক্ষেত্রফল তার 1/4 ক্ষেত্রফলের সমান হচ্ছে এটা, তার মানে এটার 4 গুণ হবে এটা, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট যে পার্ট আছে বা নেক্সট যে অঙ্কটা আছে সেটাতে আমরা চলে যাই। এখানে বলতেছে যে a+b = 5 এবং a-b = 3 হলে ab এর মান কত? একদম ইজি একটা অঙ্ক। আমার হচ্ছে দুটো সমীকরণ দেওয়া আছে, a+b = 5 এবং a-b = হচ্ছে আপনার 3 হলে আমার এখানে মানটা কিসের মান বের করতে হবে? ab এর মানটা বের করতে হবে। তাই দেখুন আমি যদি এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ ধরে আমি যা সেটাকে যোগ করে দিই, যোগ করে দিলে a কত হবে? 2a, এই b হচ্ছে কাটা যাবে, তাহলে এখানে থাকবে 8 এবং a = হচ্ছে 4। তাহলে এর মান যদি 4 হয় তাহলে আমি এর মান 1 নম্বরে বসাই দিই। 1 নম্বর হতে আমরা কী পাবো? 1 নম্বর হতে এর মান যদি এখানে বসাই দিই, এখানে হচ্ছে a+b = হচ্ছে 5। তার মানে হচ্ছে আমি যদি এখানে বিটা রাখি এবং হচ্ছে 4টাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে? এখানে বিটা রেখে 4টাকে এই পাশে নিয়ে গেলে হচ্ছে এটা = 1, অর্থাৎ এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 1। তাহলে আমি এখন এই যে ab = কী হবে? 4 × 1 = 4, এটার উত্তর হবে 4। এটা জাস্ট যোগ বিয়োগ করে দেয়, আর কিছুই না। যোগ বিয়োগ করে দিলে এই অঙ্কটা একদম ইজিলি হচ্ছে আপনার যে মানটা আছে সেটা বেরোয় যাবে। এরপর যেটা আছে দেখুন, 1 কুড়ি কমলা 50 টাকায় ক্রয় করে 1 ডজন কমলা 36 টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ হবে? 1 কুড়ি কমলা 50 টাকায় ক্রয় করছে, অর্থাৎ আমার হচ্ছে 20টা কমলার ক্রয় মূল্য কত? 50 টাকা, ঠিক আছে? এখন আমি এখানে সবসময় মনে রাখবেন এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটাকে নিয়ে আসতে হবে। মানে একটার ক্রয় মূল্য কত, একটার বিক্রয় মূল্য কত, এটা যদি আপনি বের করতে পারেন তাহলে এটা খুব ইজিলি বেড়ে যাবে। তাহলে 20টা কমলার ক্রয় মূল্য যদি আমার 50 টাকা হয়, একটা কমলার ক্রয় মূল্য কত হবে? এত, বা আমি লিখতে পারি 0 0 যদি কেটে দিই তাহলে হচ্ছে এত টাকা, ঠিক আছে? একটা কমলার ক্রয় মূল্য। এখন দেখুন বলা আছে 36 টাকায় বিক্রয় করা হলে, অর্থাৎ 1 কুড়ি কমলা 50 টাকায় ক্রয় করে 1 ডজন কমলা 36 টাকায় বিক্রয় করে। তার মানে 1 ডজন মানে কি? 12টা, অর্থাৎ 12টা আমি লিখি 12টা কমলার বিক্রয় মূল্য, 12টা কমলার হচ্ছে বিক্রয় মূল্য কত? 36 টাকা। ওকে, তো 12টা কমলার বিক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। তাহলে আমার একটা কমলার বিক্রয় মূল্য কত? একটা কমলার বিক্রয় মূল্য হচ্ছে আপনার 36/12 = 3 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য হচ্ছে 5/2। 5/2 মানে দেখেন 5কে 2 দ্বারা যদি ভাগ করেন এখানে আসবে কিন্তু 2.5, অর্থাৎ 2.5। আপনি 2.5 টাকায় একটা কমলা কিনে 3 টাকায় একটা কমলা বিক্রি করতেছেন, তাহলে আমার লাভ কত হচ্ছে? শতকরা লাভটা চাইছে এখানে। তো শতকরা লাভটার ক্ষেত্রে আমি কী করব? আমার এখানে লাভ কত? তাইলে আমি যদি এখানে লাভ দেখি, লাভ হচ্ছে আমার বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য সমান হচ্ছে, আমি যদি এটা বিয়োগ করি তাহলে কী হবে? হচ্ছে আপনার 2 দিলে হচ্ছে 6 বিয়োগ হচ্ছে 5, অর্থাৎ হচ্ছে আমার এই যে হাফ, মানে 8 আনা আর কি যেটা বলে, ঠিক আছে? অর্থাৎ 8 আনা আপনার হচ্ছে এখানে লাভ হচ্ছে একটাতে। তাইলে এখানে আমার এই 8 আনা লাভ হচ্ছে কত টাকায়? আমার এখানে ইনভেস্ট কত? ইনভেস্ট কিন্তু আমার এই যে এটা আমার একটার ক্রয় মূল্য কিন্তু ছিল হচ্ছে 5/2, ঠিক আছে? হয়তো মুছে দিই। একটার ক্রয় মূল্য কিন্তু আমার ছিল কত? 5/2। তাহলে আমি এখানে লিখতে পারি যে এই 5/2 বা 2.5 টাকায় আমার লাভ হচ্ছে কত? 2.5 টাকায় লাভ হচ্ছে আমার এই যে হাফ, অর্থাৎ হচ্ছে 1/2 টাকা। 2.5 টাকায় লাভ হচ্ছে এত টাকা। তাহলে আমার 1 টাকায় লাভ কত?
1 টাকায় লাভ হচ্ছে আমার, আচ্ছা 1 টাকায় আমার লাভ হচ্ছে আপনার এখানে 1/2 গুণন হচ্ছে, এটা যদি আপনি নিচে দিয়ে দেন তাহলে এটা উল্টায় যাবে, এটা হবে তার মানে 1 টাকায় লাভ হচ্ছে আমার আপনার এই 2 2 কাটা যাচ্ছে, আমরা আসে পরে 100 টাকায় কত লাভ হচ্ছে, 100 টাকায় লাভ হচ্ছে আমার 1/2 গুণন হচ্ছে 2/5 গুণন হচ্ছে 100, 2 2 কাটা, এখানে 5 দিয়ে কাটেন 20 হবে, অর্থাৎ আমার উত্তর হচ্ছে 20%, অর্থাৎ আমার এখানে 20% লাভ হবে। ওকে, তো আমি পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে চলে যাই। আমাদের পরবর্তী ম্যাথটা বলতেছে যে 560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে, অর্থাৎ এখানে আমার ক্রয় মূল্য দেওয়া আছে 560 টাকা, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 560 টাকা, ক্রয় মূল্য 560 টাকা, 560 টাকায় কিনে আমি কত টাকায় বিক্রি করলে এখানে আমার 20% লাভ হবে। আপনি এটা একদম ইজিলি করতে পারেন, এই 560-এর গুণন 20% দিয়ে দিবেন, 560-এর গুণন 20% দিয়ে দিলে সেই 20% যাবের হবে, তার সাথে এটা যোগ করে দিলে তো আমার বিক্রয় মূল্য চলে আসলো, একদম শর্টকাট ইজিতে এটা করতে পারেন। অথবা আমরা দেখি যে 560 টাকায় বিক্রয় করে যে আমার 25% লাভ করতে হবে, 25 হবে, তার মানে এটার 25% বের করে সেই 25% টাকাটা আপনি এটার সাথে যোগ করে দিলেই সেটাই হচ্ছে আমার বিক্রয় মূল্য। তারপর আমরা দেখি যে ম্যাথগুলো আমরা কীভাবে করবো। ম্যাথটা হচ্ছে আমার এরকম, 25% তো লাভ করতে হবে, তাহলে এটা আমার দেওয়া আছে হচ্ছে আপনার কি ক্রয় মূল্য, ঠিক আছে, তার মানে আমি লিখতে পারি যে ক্রয় মূল্য, আচ্ছা এটা ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে হচ্ছে আমার কত লাভ করতে হবে, 125 টাকা যেহেতু, তাহলে 25% যেহেতু, তাহলে 100 টাকা আমাকে লাভ করতে হবে 25 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে অতএব 1 টাকা হলে, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125/100। ক্রয় মূল্য কত দেওয়া আছে যে 560 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 560 টাকা হলে আমার বিক্রয় মূল্য হবে কত, 125/100 গুণন হচ্ছে আমার 560। তো এখানে দেখুন, এখানে যদি আমি 5 দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে 5 25 125 এবং 25 দ্বারা যদি ভাগ করি, 25 দ্বারা ভাগ করলে এখানে 5 25 125 এবং 4 25 100, আর এখানে 4 14 হচ্ছে 56, তার মানে 140, এখানে 5 14 কত 70, 700 টাকা যদি আপনি বিক্রি করেন তাহলে এটা হচ্ছে আপনার 25% লাভ হবে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে আমরা চলে যাই এখন। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে দেখুন, পরবর্তী কোশ্চেনটা আছে যে একটি কাজ 5 দিনে, একটি কাজ 5 দিনে এবং তা 10 দিনে করতে পারে, তারা একত্রে একটি কাজ একত্রে এর কত অংশ করতে পারবে। আচ্ছা, বলতেছে যে একটি কাজ 5 দিনে শেষ করে এবং ওই কাজটা 10 দিনে শেষ করে, তাদের দুজনকে যদি আমি একসাথে লাগাই দিই কাজটাতে, তাহলে একত্রে একদিনে এর কত অংশ করতে পারবে। তাহলে এখানে একটু পেঁয়াজ আছে যে একত্রে কাজটা কিন্তু শেষ করতে বলে নেই, একদিনে কত অংশ করতে হবে সেটা। তাহলে আমরা দেখি যে আমরা যদি সম্পূর্ণ কাজ যদি এখানে ধরে নিই যে সম্পূর্ণ যে কাজ সেটা কত 1, তাহলে সম্পূর্ণ কাজ আমি এক ধরে নিলাম যে পুরো কাজটা হচ্ছে আমার 1। এখন 5 দিনে হচ্ছে কাজটা শেষ করে, ঠিক আছে, অর্থাৎ আমি লিখতে পারি যে 5 দিনে, অর্থাৎ এটা কিন্তু কয়ের ক্ষেত্রে, হ্যাঁ কয়ের ক্ষেত্রে হচ্ছে কি করে 5 দিনে শেষ করে, সে 5 দিনে শেষ করে হচ্ছে 1 অংশ, 5 দিনে শেষ করে 1 অংশ, তাহলে 1 দিনে সে শেষ করে কত অংশ, 1/5 অংশ। আবার যদি ক্ষয়ের ক্ষেত্রে ধরি, কিন্তু বলতেছে যে সে 10 দিনে করতে পারে কাজটা, অর্থাৎ আমি এখানে ক্ষয়ের ক্ষেত্রে লিখতে পারি যে 10 দিনে সে শেষ করে, 10 দিনে শেষ করে হচ্ছে আপনার 1 অংশ, তাহলে সে 1 দিনে কি শেষ করবে, 1 দিনে শেষ করবে হচ্ছে 1/10 অংশ। তাহলে 1 দিনে করতেছে এত অংশ, 1 দিনে করতেছে এত অংশ, দুইজন মিলে 1 দিনে কত অংশ করতে পারবে। তাহলে প্লাস যদি এখন বলি প্লাস দুজন মিলে 1 দিন, অর্থাৎ ও 1 দিনে এত অংশ, ও 1 দিনে এত, তাহলে এই দুটো যদি আমি এখন যোগ দিয়ে দিই, দুইটা মিলা যদি এখন আমি যোগ দিয়ে দিই তাহলে 1 দিনে আমার এত অংশ বেরোবে না, তার মানে হচ্ছে 10, এখানে হচ্ছে 2 + 1, তার মানে উত্তরটা হচ্ছে আমার কি 3/10, ঠিক আছে। 1 দিনে তারা দুজন মিলে 3/10 অংশটাই করতে পারবে। ওকে, এখানে কিন্তু পুরো কাজ করতে পারবে, যদি বলতো পুরো কাজটা কত দিনে করতে পারবে তাহলে কিন্তু আমাদের আরও একটু সামনে আগানো লাগতো আর কি। 1 দিনে করতে পারে এত, তাহলে মানে 1 দিনে এত অংশ করতে পারে, 3/10 অংশ করতে পারে 1 দিনে, অতএব পুরা যে সম্পূর্ণ 1 অংশ করতে পারে কত দিনে, তখন 10/3 আসতো, অর্থাৎ 3.something আসতো যদি পুরা কাজের কথা বলতো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে কোশ্চেনটা আছে, একজন পুরুষ যে কাজ 1 দিনে করতে পারে
ওই কাজ একজন স্ত্রী লোকের করতে লাগে হচ্ছে 3 দিন। একজন পুরুষ যে কাজ একদিনে করতে পারে ওই কাজ একজন স্ত্রী লোকের করতে লাগে 3 দিন। একটি কাজ 15 জন পুরুষ একদিনে করতে পারে, ওই কাজ একদিনে কতজন স্ত্রী লোকের প্রয়োজন হবে? এটা একদম ইজি একটা কোশ্চেন। এখানে বলতেছে দেখুন যে একজন স্ত্রী লোকের করতে লাগে 3 দিন। একটা কাজ করতে স্ত্রী লোক যে কাজটা হচ্ছে আপনার 3 দিনে শেষ করে একদিনে, অর্থাৎ একজন পুরুষ যে কাজ একদিনে করতে পারে ওই কাজ একজন স্ত্রী লোকের 3 দিন লাগে। ঠিক আছে, একজন স্ত্রী লোকের লাগতেছে 3 দিন, অথবা আর অন্যদিকে একজন পুরুষের লাগতেছে কত? একদিন। একজন পুরুষ একদিনে শেষ করতেছে, ওই কাজটা একজন স্ত্রী লোক সে করতে গেলে তার লাগতেছে কত দিন? 3 দিন। আচ্ছা, তাহলে একটি কাজ 15 জন পুরুষ একদিনে করতে পারে। 15 জন পুরুষ একদিনে যদি একটা কাজ করতে পারে, তাহলে ওই কাজটা একদিনে করতে গেলে কতজন স্ত্রী লোকের প্রয়োজন হবে? আপনারা বুঝতে পারছেন এখানে হচ্ছে 1:3, অর্থাৎ একজন পুরুষের বিপরীতে 3 জন স্ত্রী লোক লাগবে। ঠিক আছে, তো একজনের বিপরীতে যদি 3 জন স্ত্রী লোক লাগে, এখানে 15 জনের বিপরীতে কয়জন লাগবে? 15 জনের বিপরীতে আপনি খালি 15 গুণন 3 করে দেন, তাহলে কত আসবে? এখানে 45 দিন উত্তর। অর্থাৎ 15 দিনে হচ্ছে আমার এই 15 জন পুরুষ একদিনে যা করবে, 45 জন স্ত্রী লোক আমার হচ্ছে একদিনে তাই করবে। ঠিক আছে, এটা আসলে আর ম্যাথভাবে করার কোনো দরকারই নেই, যেহেতু MCQ টাইপ কোশ্চেনগুলো হয় আপনাদের লিখিত না, সো আপনারা এইভাবে ট্রিক্স দিয়ে ম্যাথগুলো শেষ করতে পারেন। আচ্ছা, এরপরে যেটা আছে দেখুন, একটি সোনার গয়নার ওজন হচ্ছে 16 গ্রাম। একটি সোনার গয়নার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ 3:1। তাতে কি পরিমাণ সোনা মেশালে 4:1 হবে? আচ্ছা, তাহলে একটা গয়নার ওজন হচ্ছে 16 গ্রাম, সোনা তামার পরিমাণ আছে এত। তাহলে আমি এখানে ধরি, কি ধরবো? এখানে আমি ধরি সোনার পরিমাণ হচ্ছে আমার এই যে বলতেছে 3:1, তাহলে আমি ধরলাম যে সোনা আছে 3x আর হচ্ছে তামার পরিমাণ হচ্ছে আমার x। ঠিক আছে, এবং এই সোনা তামা দুইটা মিলেই কিন্তু আমার হচ্ছে টোটাল গয়নার ওজন কত? 16 গ্রাম। তাহলে আমি এখানে প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে এখানে যদি আমি দুইটা যোগ করে দিই, 3x + x = 16 লিখি, অর্থাৎ এই দুইটা মিলে আছে যেহেতু 16, তার মানে 4x = 16, x = কত? 4। x = যদি 4 হয় তাহলে এখানে 4 বসাই দিলে কত হবে? 3 × 4 = 12, আর এটা 4। তার মানে সোনা আছে হচ্ছে 12 গ্রাম আর তামা আছে হচ্ছে 4 গ্রাম। এখন যে বিষয়টা বলছে পরবর্তীতে যে হচ্ছে আপনার কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? এই যে আমার যে অনুপাতটা 3:1 ছিল, এখানে অনুপাতটা আমার 4:1 করতে হবে। কি পরিমাণ? তাহলে আমি দ্বিতীয় প্রশ্ন মতে লিখতে পারি। দ্বিতীয় প্রশ্ন মতে আমি ধরলাম এখন যে x পরিমাণ হচ্ছে আমার সোনা মিশাইতে হবে। আমার এখানে সোনা আছে কত? 12, তামা আছে হচ্ছে 4। তাহলে আমি এখানে 12 + x/4 করে দিব। অর্থাৎ সোনার সাথে যদি আমি x পরিমাণ আরও সোনা মিশাই, তারপরে হচ্ছে সোনার এবং রূপার যে অনুপাত হবে সেই অনুপাতটা কি হবে? সেই অনুপাতটা হবে আমার 4/1। এখানে হচ্ছে আমার ধরি x = নতুন সোনার পরিমাণ। হ্যাঁ, অর্থাৎ নতুন আমি আবার হচ্ছে x পরিমাণ সোনা যখন মেশাইলে আমার হচ্ছে এখানে যে অনুপাতটা আসবে সেই অনুপাতটা হবে 4:1। তাহলে এখন আমি এটা আর গুণ করে দিই। আর গুণ করে দিলে 12 + 1 = 4 × 4 = 16। x = এই পাশে 12 গেলে 16 থেকে 12 বিয়োগ গেলে x = 4। ঠিক আছে, অর্থাৎ আমাকে কী করতে হবে? এই 4 গ্রাম হচ্ছে নতুন সোনা মেশাইলে আমার অনুপাতটা কিন্তু 4:1 হয়ে যাবে। ওকে, আমরা পরবর্তী যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা একটু সলিউশন করার ট্রাই করি। দেখুন, দুটি গোলকের আয়তনের অনুপাত 8:27, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? দুটি গোলকের আয়তনের অনুপাত বলছে, অর্থাৎ দুইটা গোলকের আয়তন। আমরা জানি গোলকের আয়তনের সূত্র কি? 4/3 πr³। এখন প্রথমটার ক্ষেত্রে আমি r1 ধরি, প্রথমটার ব্যাসার্ধ r1, দ্বিতীয়টার ব্যাসার্ধ আমি ধরবো হচ্ছে r2। এখন এই দুইটা গোলকের যে আয়তনের যে অনুপাত, এই যে অনুপাত হয়ে গেছে না প্রথমটার আর দ্বিতীয়টার অনুপাত, এই অনুপাত আমার কত দেওয়া আছে? 8:27। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে। এখন দেখুন এখানে 4/3 π কিন্তু বাদ যায়, বাদ গেলে এখানে কি হবে? r1/r2 = কত আসতেছে? এখানে হচ্ছে আপনার এখানে কিন্তু কিউব হবে, অর্থাৎ r³ এখানে 8/27। এখন দেখুন এখানে হচ্ছে আমি যদি এই কিউবটাকে এইভাবে লিখি, r1/r2 কিউবটাকে হোল করে দিলাম,
হ্যাঁ, হোল কিউব করে দিলাম। আর এখানে আমি যদি 2/3 এর উপরে হোল কিউব করে দিই, তাহলে 2 এর উপর কিউব দিলে 8 হয়, 3 এর উপর কিউব দিলে 27 হয়। তাহলে এখানে কি হচ্ছে, R1/R2 সমান সমান কত, 2/3, অর্থাৎ R1 হচ্ছে 2 এবং R2 হচ্ছে 3। তাহলে এখন আমাকে বের করতে হবে এদের ক্ষেত্রফলের অনুপাতটা কত। ঠিক আছে, এদের ক্ষেত্রফল আমরা জানি যে গোলকের যে ক্ষেত্রফলের সূত্র সেটা হচ্ছে আপনার 4πr²। তাহলে 4πr1² / 4πr2², এটা তাদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ক্ষেত্রফলের অনুপাতটা এখন 4π কাটা, তাহলে এখানে কি থাকতেছে, R1² / R2²। তাহলে R1 এর মান কত, 2² এবং R3 এর মান কত, 3²। তাহলে হচ্ছে 4/9। সো এটার উত্তর হবে হচ্ছে 4:9। ওকে, এরপর আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন সেটাতে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, আমি খুব দ্রুত আসলে ম্যাথগুলো সলিউশন করার ট্রাই করতেছি। এই ম্যাথগুলো ডিটেইলে আপনারা প্র্যাকটিস না করলে কিন্তু আসলে এগুলো আয়ত্তে আসবে না, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আর প্র্যাকটিস করতে গিয়ে যদি কোথাও আটকে যান, কোনো সমস্যা হয়, তাহলে আপনারা আমাকে নক করতে পারেন। তো সেই অনুপাতে হচ্ছে আমি পরবর্তীতে যেখানে সমস্যা হয়তো সেগুলো নিয়ে আমি আবার আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমি সেটা ইন ডিটেইলে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে যে কোশ্চেন সেটা হচ্ছে 6, 8, 10 এর গাণিতিক গড় 8, 9 এর কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। আচ্ছা দেখুন, 6, 8 আর হচ্ছে কত, 10 এর গাণিতিক গড়, এটার গাণিতিক গড়টা কত আসবে। আমি যদি গাণিতিক গড়ের কথা বলি, আমরা জানি যে কটা সংখ্যা দেওয়া থাকে ঠিক সেগুলো যোগ করে ওই কটা সংখ্যা দিয়ে ভাগ করে দিলে এটার গাণিতিক গড়টা আসবে। এখানে কত আসতেছে, এখানে আসতেছে আপনার 6 আর 9 15, 15 আর হচ্ছে 8 15 24। ঠিক আছে, 24/3, তার মানে হচ্ছে আপনার কত, 3 আর 24, আমার গড়টা কিন্তু 8। এই সংখ্যার গাণিতিক গড় হচ্ছে 8। এখন আমাকে বলতেছে যে 7, 9 আর কোন সংখ্যার গাণিতিক অর্থাৎ 7, 9 আরেকটা সংখ্যা আমি ধরে নিলাম x, তাদের যে গাণিতিক গড় সেটা হচ্ছে হবে এর সমান হবে, 8 এর সমান হবে। ঠিক আছে, এখন আমি এটা আর গুণ করে দিই, 3টে পাশে চলে যাবে, 7 আর 9 যোগ করে দিই। 7 আর 9 যদি আমি যোগ করে দিই তাহলে কত হবে, 16 যোগ x, 3টে পাশে আছে 3 আর 24, 24 থেকে 16 বাদ দিলে কত হবে, 8। অর্থাৎ এই যে 7 আর 9 এর সাথে 8 যোগ করলে তাদের গাণিতিক গড় এই 8ই হবে, অর্থাৎ এইটার সমান হবে। ঠিক আছে, এদের গাণিতিক গড়ের যে মানটা ছিল 8, সেই 8-এর সমান হবে। ওকে, আমরা চলে যাই আমাদের নেক্সট যে কোশ্চেন সেটাতে। নেক্সট কোশ্চেন হচ্ছে, 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। ঠিক আছে, পিতা পুত্রের বর্তমান বয়স কত। আমি ধরে নিই এখানে পিতা পুত্রের যে ম্যাথগুলো আছে এইভাবে ডিরেক্ট ধরে নিতে হবে। পিতা হচ্ছে x। আচ্ছা, এখানে বলছে যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স যদি x হয়, পিতার বয়স হবে এটা 3x। অর্থাৎ পুত্রের বয়স আমি ধরলাম x। এই যে একটা কথা আছে দেখেন, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, বর্তমানে, এটা কিন্তু বর্তমানে, হ্যাঁ, বর্তমানে পুত্রের বয়স যদি x হয় তাহলে পিতার বয়স হবে 3x। এখন 6 বছর পূর্বে, তাহলে প্রশ্ন মতে কী লিখতে পারি আমি, প্রশ্ন মতে 6 বছর পূর্বে চলে যাবো আমি। 6 বছর পূর্বে ধরেন আমি পিতার থেকে চলে গেলাম, অর্থাৎ 6 বছর পূর্বে পিতার বয়স কত ছিল, 3x - 6, পুত্রের বয়স কত ছিল, x - 6, অর্থাৎ ওদের বর্তমান বয়স থেকে 6 বছর বাদ দিয়ে দিলে আমি 6 বছর পূর্বে চলে গেলাম। তো 6 বছর আগে যেহেতু চলে গেলাম, তখন বলতেছে যে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। এই পিতার বয়স যা, তা হচ্ছে এই পুত্রের বয়সের 5 গুণ ছিল। তাহলে এখন আমি এটা একটু সলভ করার ট্রাই করি। আচ্ছা, আমি এটা দেখুন, এটা ইয়া করে ফেলছি, এখানে 6, অর্থাৎ বাংলা ইংলিশ মিশাই ফেলছি, এখানে 6। তো এখানে দেখুন, আমি এখন হচ্ছে জাস্ট ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেশনটা করলে হচ্ছে 5x 5 6 হচ্ছে 30। তাহলে এখানে দেখুন, আমি যদি হচ্ছে এক্সটাকে ওপাশে নিয়ে যাই এবং 30টাকে পাশে নিয়ে আসি, তাহলে 30টা প্লাস হবে -6, এখানে 5x - 3x। ওকে, এখানে কিন্তু 2x থাকতেছে, 2xটা আবার আমি পাশে নিয়ে আসি, আবার এখানে থাকতেছে কত, 24, অর্থাৎ x = 12। তার মানে হচ্ছে x = 12 মানে কি, পিতার বয়স হচ্ছে, পুত্রের বয়স হচ্ছে 12, আর এই 12টা এখানে বসাই দিলে 3 × 12 = কত, 36। অর্থাৎ বর্তমানে পুত্রের বয়স 12 এবং পিতার বয়স 36। ঠিক আছে, ওকে, আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটাতে চলে যাই। পরবর্তী কোশ্চেনে দেখুন, এখানে বলতেছে যে প্রতি বছর কোনো একটি শহরের জনসংখ্যা 7% বৃদ্ধি পায় এবং 3% মারা যায়। ঠিক আছে, এক বছরে যদি ওই শহরে 400 জন লোক বৃদ্ধি পায় তাহলে ওই শহরের মোট লোক সংখ্যা কত।
আমার অ্যাকচুয়ালি বৃদ্ধি পাচ্ছে কত, দেখুন আমার হচ্ছে বলতেছে যে 7% লোক প্রতি বছর জন্মগ্রহণ করে এবং 3% প্রতি বছর মারা যায়। তাহলে অ্যাকচুয়ালি বৃদ্ধিটা কত? অ্যাকচুয়ালি বৃদ্ধি হচ্ছে আমার 7% বিয়োগ হচ্ছে 3%, 4% লোক আমার অ্যাকচুয়ালি বৃদ্ধি হইতেছে, ঠিক আছে। তাহলে এই 4% লোকই কিন্তু আমার 400 জন। এই যে বলতেছে যে 1 বছরে 400 জন লোক বৃদ্ধি পায়, 1 বছরে যেহেতু 4% বৃদ্ধি পায়, আবার বলতেছে সংখ্যাটা 400, তাহলে এই 4%ই কিন্তু 400 জন। ওকে, তো 400 জন লোক হচ্ছে আমার কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে ওই শহরে মোট জনসংখ্যা কত? তাহলে আমি লিখতে পারি যে 4 জন যদি বৃদ্ধি পায়, আমরা জানি পার্সেন্ট মানেই 100, 100 জনের 4 জন বৃদ্ধি পায়, তাহলে লিখতে পারি 4 জন যদি বৃদ্ধি পায়, তাহলে কই লোক সংখ্যা কত? তাহলে লোক সংখ্যা হবে 100। 4 জন বৃদ্ধি পেলে লোক সংখ্যা 100 জন, একজন বৃদ্ধি পেলে লোক সংখ্যা হবে আমার হচ্ছে 100/4। অর্থাৎ কতজন বৃদ্ধি পাইছে আমার এখানে? 400 জন বৃদ্ধি পেলে লোক সংখ্যা হবে হচ্ছে 100/4 গুণন হচ্ছে 400। তাহলে এখানে 100 100 কাটা, দেখুন এখানে হচ্ছে আপনার 4 কাটা, এখানে 100 থাকে, তাহলে 100 100 গুণ করলে কত হবে? 100 100 গুণ করলে হবে হচ্ছে 10,000। অর্থাৎ ওই শহরের যে লোক সংখ্যা, সেই লোক সংখ্যা হচ্ছে আমার 10,000। ওকে, আমি চলে যাচ্ছি আমার পরবর্তী যে কোশ্চেন সেটাতে। পরবর্তী আর 2টা কোশ্চেন আছে, আমরা 2টা কোশ্চেন খুব দ্রুতই সলভ করে দিব। আচ্ছা, এখানে পরবর্তী যে কোশ্চেন আছে, এটা কিন্তু একটু টেকনিকে করা যায়। তো এই যে 4% যেটা, এটা টেকনিকে করা যায়। টেকনিকটা কী ছিল? একদম আপনি লিখতে পারেন 4% সমান হচ্ছে 400 জন, 1% সমান সমান কত? এত। অর্থাৎ 100% সমান সমান কত? 1% সমান এত, 100% সমান সমান এর সাথে 100 গুণন করে দিলে এই যে হয়ে যেত, ঠিক আছে। এরপরে দেখুন এখানে হচ্ছে একটা ম্যাথ আছে, 9 11 15 23 39। ধারাটির পরবর্তী সংখ্যা কত? 9 11 15, 9 11 15 23 এবং 39। এই ধারাটির পরবর্তী যে সংখ্যা সেটা কত? দেখুন তো, এটা থেকে এটার পার্থক্য কত? 2। এটা থেকে এটার পার্থক্য কত? 4। এটা থেকে এটার পার্থক্য কত? 8। কীভাবে বেরোচ্ছে? এটা থেকে এটার পার্থক্য কত? 16। এটা কিন্তু গুণোত্তর ধারা আমরা বলতে পারি। অর্থাৎ এটা সাথে যে সংখ্যাটা, যেটা আপনি এটা থেকে এটা যদি বিয়োগ করেন, আচ্ছা অ্যাকচুয়ালি আমরা এটাকে গুণোত্তর ধারাই বলতে পারি, বাট আমরা টেকনিক এটা আসলে বের করবো কীভাবে। এই সংখ্যার পার্থক্য 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। তাহলে পরবর্তী সংখ্যা কী হবে? 16 দুগুণা কত? এখানে হবে 32। একটা জিনিস খেয়াল করুন, এই 9 আর 2 যোগ করেই কিন্তু 11, এই দুটা যোগ করে 16, এই 16 আর 8 যোগ করে 23, 23 আর 16 যোগ করে 39। তাহলে 39 আর 32 যোগ করে পরবর্তী সংখ্যাটা আসবে। অর্থাৎ 39 আর হচ্ছে 32 যদি আমি যোগ করি, তাহলে কত হবে? এখানে 9 আর 2 11, 1 হাতে আমার 1, 1 4 5, 5 আর 3, সরি কী বললাম আমি এটা, 9 আর 2 11, 1 হাতে আমার 1, 1 আর 3 4, 4 আর 3 কত? 7 হবে, ঠিক আছে। অর্থাৎ পরবর্তী যে সংখ্যা সেটা হচ্ছে আমার 71 হবে, ঠিক আছে। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে x - 1/x সমান 2 হলে, এখানে দেওয়া আছে x - 1/x সমান কি? 2। তাইলে আমাকে বের করতে বলছে কি, x⁴ প্লাস 1/x⁴ এর মানটা কত, তাই না? এটা একটা সূত্র আছে, আমরা সবাই জানি। আমরা এটাকে আগে ভেঙে নিই। এটাকে ভেঙে নিলে হচ্ছে এই অবস্থায় আসবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমার ভিতরে এটা a, এটা b। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আমরা জানি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটাই তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এরপরে দেখুন একটা জিনিস খেয়াল করুন, আমার হচ্ছে এখানে কিন্তু আবার আরেকটা সূত্র পড়ে, এখানে আরেকটা সূত্র পড়ে। অর্থাৎ এইটা আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি কিন্তু প্রথমে এই এক্স স্কোয়ার সহটাকে a ধরছিলাম, এটা পুরো টাইমারে। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে আমার a সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে কিন্তু আমার ডিরেক্ট এক্স। অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমি কী ধরতে পারি? এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, তাহলে আমার এখানে হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। বাট এইখানে কিন্তু এই যে এতটুকু আছে না, এইটুকু আবার কিন্তু এখানে বসে যাবে। অর্থাৎ আমি যদি এটাকে থার্ড ব্র্যাকেটে আটকাই দিই, এইটুকুর মান হচ্ছে আমার এই এতটুকু। আর এখানে দেখুন এই এক্স স্কোয়ার কিন্তু কাটা যায়, এক্স স্কোয়ার কাটা গেলে এখানে থাকে 2a মাইনাস 2টা বাইরে বসে যাবে। বসে গেলে এখানে আমার কী থাকবে? এক্স প্লাস, আচ্ছা আমি একবার ডিরেক্ট মানটা বসাই দিই। এখানে ডিরেক্ট মানটা বসাই দিব হচ্ছে এক্স প্লাস 1/x-এর, আচ্ছা সরি, এটা এইখানে এসে আমাকে মাইনাস করতে হবে। এখানে কিন্তু আমরা আরেকটা সূত্র, যেহেতু আমার মাইনাসের মানটা এখানে দেওয়া আছে, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হবে আমার? হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে দুইটা সূত্র আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। তাহলে এখানে যেহেতু মাইনাস মানটা দেওয়া আছে, আমরা কী করবো, মাইনাসের যে সূত্রটা আছে সেই মাইনাসের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। তো মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করলে এখানে এ এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের সূত্র, তার মানে আমরা এখানে এইটার মান টু দেওয়া আছে, আমরা এখানে টু বসাই দিব, আর এখানে এক্স এক্স কাটা যায় প্লাস টু থাকে, আর এই বাইরের যে মাইনাস টু এটা এরকম থাকবে। এরপর এখানে কী হবে, টু ফোর প্লাস সিক্স মাইনাস টু। তাহলে দেখুন এখানে কী আসতেছে জিনিসটা, এখানে আসতেছে, আমি এখানে আবার করি। এখানে হচ্ছে 4 আর 6 যোগ করলে কত, 10, 10 মাইনাস 2 সমান সমান কত আসবে, উত্তর হবে হচ্ছে আপনার 8। সরি, এটা প্রবলেম হয়েছে একটা। সে প্রবলেমটা হচ্ছে, দেখুন একটা আমি কিন্তু স্কোয়ারগুলো কিন্তু এখানে ব্রেক করে গেছি, এখানে একটা উপরে একটা স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা কিন্তু এখানে থেকে যাবে, ঠিক আছে। এই যে পুরাটা এইটার মান, এতটুকুর মান হচ্ছে আমার এই পুরাটুকু, কিন্তু এই স্কোয়ারটা তাহলে কই যাবে, এই স্কোয়ারটা আমার এখানে থেকে যাবে না, অর্থাৎ এই হোল স্কোয়ার থেকে যাবে, এখানে একটা স্কোয়ার থেকে যাবে, অর্থাৎ এখানে যদি একটা স্কোয়ার থেকে যায় তাহলে দেখুন এখানে কি হবে, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, ইটস ওকে। এরপরে মাইনাস টু এবি, এখানে হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। তাহলে প্লাস টু এবি যদি হয়, এখানে টু, এটা হচ্ছে টু, এটা টু এর উপর স্কোয়ার হবে। এই জায়গাটাতে একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমার এখানে দেখুন, এখানে হচ্ছে এইটুকুর মান হচ্ছে টু, তাহলে আমি এইটুকুর মান টু মানে টু এর উপর স্কোয়ার, ওকে। আর এটা পড়ার উপরে কিন্তু একটা স্কোয়ার আছে, প্লাস টু, এটার উপরে একটা স্কোয়ার মাইনাস টু, তাহলে দুই দুগুণা 4, 4 প্লাস টু, এটার উপর একটা স্কোয়ার মাইনাস টু। তাহলে এখানে আমার কত থাকতেছে, এখানে আমার থাকতেছে দেখুন, সরি আমি বারবার 6 কেন লিখতেছি, একবারে যোগ করে লিখে দিচ্ছি আমি এটা। এই 2 এর উপরে 4 আর এখানে থাকবে 2, এই 4 আর 2 হচ্ছে কত, 6, 6 এর উপরে হচ্ছে আমার স্কোয়ার, আর এখানে মাইনাস 2, 6 6 হচ্ছে 36 মাইনাস 2 সমান সমান হচ্ছে 34 হবে এটার উত্তর 34, ওকে। ঠিক আছে, আমরা পরবর্তী যে কোশ্চেনটা আছে বা পরবর্তী যে ম্যাথটা আছে আমরা সেই ম্যাথে চলে যাই। এটাই হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। এটা হচ্ছে এটা কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। দেখুন আমাদের ক নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 8/11, খতে দেওয়া হচ্ছে আমার 3/5, গ নাম্বারে দেওয়া আছে হচ্ছে 13/27, এবং ঘ নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 33/50। এখন এইটা থেকে কোনটা বড় সেটা বের করতে হবে। আমরা এখানে একটা জাস্ট একটু এত ডিটেলে না করে আমরা জাস্ট একটু ট্রিক্স খাটাই করি। দেখুন এখানে যদি আমি এটাকে ভাগ করি, 3 2 মতো না গেলে আমি এখানে একটা দশমিক যদি দিয়ে দিই, দশমিকটা দিয়ে দিলে এখানে একটা শূন্য চলে আসে, তাহলে 3 6 18, হাতে থাকে 2, সেই 2 মানে আবার 20, আবার 3 6 18, তার মানে হচ্ছে দেখুন এই মানটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কত 0.66 এরকম যাবে। আমি 2 সংখ্যা বের করলাম। এখন এইটা থেকে আসলে বড় কোনটা সেটা বলতেছে। দেখুন একটা জিনিস খেয়াল করুন, এখানে 80, 8 মানে হচ্ছে 80, এখানে আমি যদি পয়েন্ট দিয়ে দিই 0 থাকবে, তার মানে হচ্ছে আমার এখানে 7 11 77, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। প্রথমে আমরা পেয়ে গেছি যে এই ভগ্নাংশটি আমার 2/3 থেকে বড়, কারণ হচ্ছে এখানে 80 মানে কি 7 11 77, এখানে আমার 0.66, এখানে 7, আর আপনি এগুলো দেখেন এগুলো কিন্তু এটা থেকে কম বেরোবে। কেন, এখানে যেহেতু 3 আছে, 3 এর পেছনে 0 দেন, এখানে 5 6 30 মিলে গেছে, অর্থাৎ এটা কিন্তু 60 আর এটা হচ্ছে 66, তার মানে অবশ্যই এটা ছোটো, এটা বড়। ঠিক আছে, এভাবে করে যদি আপনারা এই দুটো সলিউশন করেন তাহলে দেখবেন যে এই দুটাও এই 0.66 থেকে ছোটো হবে। আমরা যেহেতু পেয়ে গেছি এটার মান হচ্ছে আমার 0.7, তার মানে হচ্ছে এটা হচ্ছে 0.66, আমার এটাই আমার বড়, অর্থাৎ আমার প্রথম যে অপশনটা আছে সেটাই বড়। তো এই ছিল মোটামুটি আজকের মতো হচ্ছে ক্লাস, অর্থাৎ আমরা প্রধান শিক্ষক নিয়োগের যে জব সলিউশন ক্লাসটা আমরা শেষ করলাম। তো আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে দেবেন, আর হচ্ছে আমাকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। থ্যাংক ইউ।